বললেই হয়ে গেল আমি বিয়ে করব না, করব না, করব না। তোমরা শুধু শুধু বললেই কি আমি বিয়ে করে ফেলবো? আমি সারা জীবন এ বাড়িতে থাকবো। তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি বিয়ে করে নাও আবার আরেকটা। হা 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 হা। ওরে আমার পাগলি নাতনি, বিয়ের আগে আমি যখন তোর বয়সে ছিলাম তখনও এরকম করেই বলতাম যে জীবনেও বিয়ে করব না, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে গেছিল। ধুর ঠাম্মি, এগুলো তোমার সব ফাও কথা, এগুলোর কোনো ভিত্তি নেই। আচ্ছা ঠাম্মি, একটা কথা বলো তো, আমাকে ছাড়া কি তুমি আর মা ভালো থাকতে পারবে? যদি তোমরা দুজন ভালো থাকো তাহলে আমি বিয়ে করে নিতে পারবো, আমার তাতে কোনো সমস্যা নেই। ওরে আমার নাতনি রে, এইটা কেমন কথা বললি তুই বলতো? তোকে যদি বিয়ে না দেই তাহলে লোক সমাজের মানুষ আমাদেরকে কি বলবে বলতো? এটাই যে নিয়ম রে পাগলি, এটাই নিয়ম। আর আমাদের তো খুবই মন খারাপ হবে তোকে ছাড়া, কি আর করার। তোমার কিছু বলতে হবে না ঠাম্মি, আমি যা বোঝার বুঝে গেছি। আসলে তোমরা আমাকে ভালোই বাসো না। ভালো যদি বাসতে তাহলে লোকের কথা মতো আমাকে বিয়ে করাতে না, আমাকে তোমাদের কাছে সারা জীবন রেখে দিতে। মানুষের বাহানায় আমাকে তোমরা বিয়ে দিতে চাও, তাই তো? আমি বুঝি বুঝি, সব বুঝি। কে রে, তোরা দুজন ঠাম্মি নাতিন মিলে কি শুরু করেছিস বলতো? রান্নাঘর থেকে সব শোনাই যাচ্ছিল। তা কার বিয়েকে দিতে চাচ্ছিস রে জবা? আর বলো না বৌমা, জবা বলছিল যে সে নাকি কোনো দিন বিয়ে করবে না, সারাটা জীবন এই বাড়িতেই থাকবে। তাই আমি তাকে বোঝাচ্ছিলাম, এই আর কি। আমাদের জবাটা যে দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে সেটা তো মাত্রই খেয়াল করলাম। মা, ঠাম্মি বোধহয় পাগল হয়ে গেছে, তাই এরকম উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছে। মা, তোমাদের এসবের কথার মধ্যে আমি নেই তো। আমি এখন গরুটাকে নিয়ে মাঠে যাচ্ছি। গরুটার খুবই খিদে পেয়েছে, সকাল থেকে কি যে হাঁক ডাক পারছে তা কি বলবো তোমায়। বাবা বাবা, আমার মেয়ের কতদিন পর যে সুদয় বুদ্ধি হলো তা কি বলবো। ঠিক আছে রে মা, তাহলে তুই গরুটাকে নিয়ে মাঠে যা, আর আমি এদিকটা একটু সামলাই। ঘরদোরটা কি যে নোংরা হয়ে আছে তা তো বলার মতো নয়। আর মা, আপনি চলুন, রান্নাঘরে চলুন, আপনাকে খাবারটা খেতে দিচ্ছি। খাবারটা খেয়ে তো আবার আপনার ওষুধগুলো খেতে হবে। চলুন মা চলুন, আর এখানে বসে থাকবেন না। ঠিক আছে বৌমা, তাহলে চলো, খাবারটা খেয়ে ওষুধটা তো খেতেই হবে, না হলে তো শরীরটা আবারও খারাপ হয়ে যাবে। কি আশ্চর্য, সাপটা আমাকে দৌড়িয়ে নিয়ে এদিকে আসলো, আর তোমাকে দেখেই তো সাপটা চলে গেল। তা সাপটাকে তুমি চেনো নাকি, যে তোমায় দেখেই এতটা শান্তশিষ্ট হয়ে চলে গেল? বলতে গেলে ওরকমই। আমি এখানে প্রত্যেক দিন গরু চড়াতে আসি তো, বোধহয় সাপটা আমাকে চেনে, বা তার আমি কোনো বিপদ থেকে সাহায্য করেছিলাম, তাই আমাকে দেখে চলে গেছে। বাবা, তাহলে তো তুমি খুবই একজন উপকারী মানুষ, যাকে দেখে জঙ্গলের বিষাক্ত সাপও পালিয়ে যায়। তা তোমার নাম কি গো? আর তোমার বাড়িটাই বা কোথায়? আমার নাম জবা, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারছি না। আপনি কে? আর এই গভীর জঙ্গলে কি করছেন? আপনার তো এই জঙ্গলে আসার কথা নয়, আর আপনার পোশাক আশাক তো দেখে মনে হচ্ছে না যে আপনি কোনো সাধারণ মানুষ। আর আপনাকে দেখে তো রাখাল বালকও মনে হয় না। আমি কে তা সময় হলে জানতে পেরে যাবে। তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই তোমায় ধন্যবাদ দিয়ে ছোট করব না। তোমাকে দেখে আমার কেমন কেমন জানি লাগছে, মনে হয় তুমি অনেক পরিচিত কেউ। কে উনি? কিন্তু ওনাকে দেখে তো আমার খুবই ভালো লাগছে, মনে হচ্ছে ওনাকে আমি অনেক আগে থেকেই চিনি। জবা, তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার ঘোড়াটাও চলে এসেছে, তা আমাকে এখন যেতে হবে।
তোমার সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে, কেমন? ভালো থেকো জবা, ভালো থেকো। উনি তো দেখা যাচ্ছে ঘোড়া বাহন দিয়ে চলাফেরা করেন, তাহলে উনি বোধহয় কোনো সাধারণ মানুষ নন, জমিদারের কোনো লোক হবেন হয়তো। বাবা গো, আমি এক্ষুনি কেটে পড়ি। আরে তুই কোনো চিন্তা করিস না তো ছোট, দেখবি দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে। আমার দেবরের সাথে তোরই শুধু বিয়ে হবে। আর তুই আমার একমাত্র বোন, তুই কি ভুলে যাচ্ছিস? আমি যে কোনো কিছু করে হলেও তো আমার দেবরের সঙ্গে তোর বিয়ে দেবই দেব। এমনকি কালো জাদু করে হলেও ওকে তোর সাথে বিয়ে করাবই করাবো। আমার বিশ্বাস হচ্ছে না দিদি, কারণ তোমার দেবর আমার দিকে বলেও তাকিয়ে দেখে না। সে সব সময় নিজ দিকে তাকিয়ে থাকে, আর তার কথাবার্তা বলে মনে হয় যে সে আমাকে বোনের চোখেই দেখে, আর অন্য কোনো নজরে সে কল্পনাও করতে পারে না। আরে তুই আকাশ কুসুমটা একটু বেশি ভাবছিস। আমার দেবরের বিয়ের সময় হয়েই গেছে। বোন থেকে বউ হতে কি আর বেশি সময় লাগবে রে পাগলি? আর একটা কথা বলতো, এই তল্লাটে তোর মতো রূপসী মেয়ে আর কি একটাও আছে? আমার গায়ের রংটা না হয় চাপা, তোর জামাইবাবু আমাকে বিয়ে করেছে ভালোবেসে, কিন্তু তোর গায়ের রং তো অনেক উজ্জ্বল। দিদি, একবার আমাকে জমিদার বাড়ির ছোট বউ হতে দাও, তারপর দেখবি আমরা দু বোন মিলেই জমিদারিত্ব শাসন করব। আমরাই সব নিয়ম কানুন বানাবো, বুঝেছো? আর দুটো জমিদারের ছেলেকে হাতের ডগায় নাচাবো। তখন কিন্তু ভারী মজা হবে দিদি। আরে এটা কি আর বলা লাগে রে? তুই তো জানিসই যে আমার জমিদার শাশুড়ি শ্বশুর মশাই অনেক আগেই মরে গেছে, আর বাকি যারা আছে জমিদারের বড় ছেলে মানে আমার স্বামী আর আমার দেবর। শোন চামেলি, শুধুমাত্র তুই অপেক্ষা কর, আর দেবরটার পিছে পিছে একটু ঘুরতে পারিস না? কিছুই বুঝতে পারছি না, জবাকে দেখার পর থেকে মনের মধ্যে কেমন যেন করছে, ঠিকমতো ঘুমও পাচ্ছে না। তাহলে কি জবাকে আমি ভালোবেসে ফেলেছি? আসলেই মানুষের কাছে শুনতাম যে প্রথম দেখাতেই নাকি কাউকে ভালোবাসা যায়, কিন্তু এখন দেখা যায় নিজের উপরই প্রতিফলিত হচ্ছে। জবার মতো এরকম সুন্দরী মেয়ে আমি কোনো দিন দেখিনি। সে একমাত্র যোগ্য আমার স্ত্রী হওয়ার। আমি আমি পরিবারকে খুব তাড়াতাড়ি জানাবো যে আমি জবাকে বিয়ে করতে চাই। আরে আরে চামেলি বোন, তুমি এখানে কি করছো? তোমার কি কোনো সমস্যা হয়েছে? হয়ে থাকলে আমায় বলো বোন। রাজন, আপনাকে কতবার বলবো যে আমি আপনার বৌদির বোন, আপনার বোন নই। তাই আমাকে সবসময় বোন বোন বলাটা একটু বন্ধ করবেন? এই বোন ডাকটা আমার একদম পছন্দ হয় না। যাই হোক না কেন বোন, আমি তোমায় বোনই বলবো, কারণ তোমাকে আমি নিজের বোনই ভাবি। শোনো চামেলি, তা উত্তরটা তো দিলে না যে তুমি ছাদে কি করছো? এমনি উঠেছিলাম, কোনো কারণ নেই। ও আচ্ছা ঠিক আছে, তা তুমি কি এখানে কিছুক্ষণ থাকবে? আমার ঘরে একটু কাজ আছে তো, তা আমাকে ঘরে যেতে হবে এখন। তুমি যদি থাকো তাহলে থাকতে পারো, আমি আসি, কেমন? রাজন খুব ভালো মতোই জানে যে আমি তাকে কি বলতে চাই, কিন্তু সে তো আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। তাহলে কি রাজন অন্য কাউকে ভালোবাসে? না না, আমার জীবন থাকতে এটা আমি কখনোই হতে দেব না। রাজন শুধু আমার, আমার। বলছিলাম যে মা, জবার তো এখনই উপযুক্ত সময় তাকে ভালো পাত্র ধরে একটা বিয়ে করিয়ে দেবার। পরে আবার বয়স হয়ে গেলে ভালো পাত্র খুঁজে পাওয়া দুষ্কর হয়ে উঠবে। তাই তো বলেছিলাম বৌমা, যে আমার দেহে আত্মাটা থাকতে থাকতেই জবাকে বিয়ে করিয়ে দাও, দেখবি খুবই ভালো হবে। কিন্তু আমাদের মেয়েকে কোন পাত্রে বিয়ে করবে বলো তো? আমার ছেলেটা তো সেই অকালেই মারা গেল, এরপর থেকেই বিধবা হয়েছ তুমি, ছেলেহারা হয়েছি আমি। আর কি বলবো মা, এসব কথা বলে আর কোনো লাভ নেই। আসলে বিধাতাই চাইতেন না যে আমাদের ঘরে সুখ থাকুক,
তাই তার জিনিস তার কাছেই নিয়ে গেছে মা, তার কাছেই নিয়ে গেছে। তুমি একদম ঠিক কথাই বলেছ বৌমা। তা ঘটক বাবাজিকে কি খবরটা দিয়েছিলে আমাদের মেয়ের কথা বলে? ওই ঘটক বাবাজি কিছু একটা করতে পারবে, বলবে যে আমরা কোনো যৌতুক টৌতুক দিতে পারবো না। তোমার দেবর তো আমাকে পাত্তাই দেয় না। গতকাল রাতে ছাদে গিয়েছিলাম তার সাথে কথা বলতে, ভেবেছিলাম সব মনের কথা বলে দেব, কিন্তু তোমার দেবর আমাকে শুধু বোন বলে সম্বোধন করে। আমার এগুলো একদম ভালো লাগছে না। আমার মাথাটা এমনিতেই অনেক গরম হয়ে আছে, দেখবে নিজের মাথায় ফাটিয়ে নেব। আরে বোকা মেয়ে, তুই কি পাগল হয়ে গেলি নাকি? নিজের মাথা কি কেউ নিজে ফাটায়? শোন, তোকে একটা কথা বলি, তোকে যখন এতটাই পাত্তা দেয় না, তাহলে তুইও ওর পিছু ছেড়ে দে। তোকে আমি আরও ভালো ছেলে দেখে বিয়ে করাবো, কারণ তুই তো কম সুন্দরী বোন নোস আমার। কিন্তু দিদি, ভালোবাসলে তো একজনকেই ভালোবাসা যায়। আমি শুধু রাজনকেই ভালোবেসেছি, আর কাউকে কোনো দিন ভালোবাসতে পারবো না। এরকমটা বলো না দিদি, স্বার্থপরের মতো আচরণ করো না। আমি শুধু রাজনকেই বিয়ে করতে চাই। তুমি কোনো একটা ব্যবস্থা করে দাও না দিদি, কোনো একটা ব্যবস্থা করো। আমি কি ব্যবস্থা করব বলতো তুই? আমার আর কি করার আছে? তোর জামাইবাবুকে যা বোঝানোর বুঝিয়েছি, কিন্তু তোর জামাইবাবুর কথা কি আমার দেবর শোনে বলতো? পেয়ে গেছি বৌদি, পেয়ে গেছি। আমি আমার স্বপ্নের মেয়েকে পেয়ে গেছি। আমার আমার এত খুশি লাগছে, এত খুশি লাগছে, তোমার কি বলবো বৌদি। আমি বিয়ে করলে শুধু ওকেই করব বৌদি, ওকেই করব। আরে তুমি কি বলছো রাজন? তোমার কথা তো আমি আগামাথায় কিছুই বুঝতে পারছি না। একটু ভালো মতো বুঝিয়ে বলো তো, কোন মেয়ের কথা বলছো তুমি? আমার বোন চামেলির কথা নয় তো? এইসব কেমন ফালতু কথা বলছো বৌদি? চামেলি মানে? চামেলি তো আমার বোন। চামেলিকে কখনো ওই রকম চোখে আমি কল্পনাতেও ভাবিনি। আমি তোমার জবার কথা বলছি, জবার কথা। জবা হচ্ছে এই পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে আর বুদ্ধিমতী। সে এতটাই সুন্দরী যে চাঁদও তার কাছে হার মানবে। তাই নাকি? আমাদের গ্রামে এত সুন্দরী মেয়ে কি আদৌ আছে নাকি? বিশ্বাসই হচ্ছে না। তবে আমার দেবর যখন বলেছে, কিছুটা তো বিশ্বাস করাই যায়। আরে বৌদি, বিশ্বাস তো করছোই না, কিন্তু বিয়ে হবার পর ঠিকই বুঝতে পারবে যে আমি কতটুকু মিথ্যে বলেছি আর কতটুকু সত্যি। তোমার বিয়ের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। খুব সুখী হও জীবনে, খুবই সুখী। মানুষকে যেভাবে আঘাত দিয়েছ, নিজের সংসারের জন্য এই আঘাত নেমে না আসে, এটাই সবসময় প্রার্থনা করি। আমি তোমাকে আমার পরিচয়টা এখন দিচ্ছি জবা। আমি হচ্ছি জমিদারের ছেলে, রাজন চক্রবর্তী। আমি সোজা কথার মানুষ, তাই আমি এত তেরা বেঁকা করে কথা বলতে পারবো না তোমায় জবা। আসলে আমি তোমায় যেদিন প্রথম দেখেছিলাম আর তুমি ওই সাপের হাত থেকে আমায় বাঁচিয়েছিলে, সেদিনেই ভেবে নিয়েছিলাম বিয়ে যদি করতে হয় তাহলে তোমায় করব। তোমায় যে আমি ভালোবাসি। এই কি এই কি বলছেন আপনি? আপনি জমিদারের পুত্র? আমায় আগে কেন বলেননি? তাই তো এতদিন ভেবেছি যে আপনাকে যেন কোথায় আমি দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। আগে তোমায় পরিচয় দেইনি জবা, কারণ তোমায় যদি প্রথমে জমিদারের ছেলে বলতাম তাহলে তুমি ভয়ে আমার সঙ্গে কোনোদিন কথাই বলতে না। তাই ভেবেছি যে সময় গেলে আস্তে আস্তে তোমায় পরিচয় দেব। এখন বলো জবা, তুমি আমায় বিয়ে করবে? কিন্তু আমার মতো এরকম একটা সাধারণ ঘরের মেয়েকে জমিদার বাড়ির পুত্রবধূ হিসেবে সবাই কি মেনে নেবে? কারণ আমাদের না আছে টাকা, না আছে খ্যাতি, কিচ্ছুটি নেই। এমনকি আমার নিজের পিতাও বেঁচে নেই। আরে পাগলি, আমি শুধু তোমায় ভালোবাসি, তোমাকেই শুধু চাই। আমার টাকা, খ্যাতি, যশ সব কিছুই আছে। আমাকে দয়া করে মানা করো না, তুমি হ্যাঁ বলে দাও জবা। বাবা, দেবর যতটা বলেছিল তার থেকেও তো মেয়ে দেখা যায় বেশি সুন্দরী। সত্যি দেবরের প্রশংসা করতেই হয়। এত সুন্দর মেয়ে ধরে আনলো কোথা থেকে? এটাই তো সবারই প্রশ্ন। আর আমার দেবরের বউকে তো পুরো পাড়া গায়ের মানুষ খুবই পছন্দ করে। যাই হোক, তোমাদেরকে আশীর্বাদ করলাম, সারা জীবন তোমরা সুখী হও।
আমি তোমায় বলেছিলাম না বৌদি, যে জবার মতো সুন্দরী আর বুদ্ধিমতী মেয়ে এই তল্লাটে কেন পুরো পৃথিবীতেও কেউ খুঁজে পাবে না। আমার কথা সত্যি হলো তো? জবাকে সবাই খুবই আগলিয়ে রেখো আর খুবই ভালোবেসো, কেমন? সেটা কি আর বলা লাগবে? জমিদারের ছোট ছেলে বলে কথা, তার বউ তো খুবই সম্মানের সাথে এই বাড়িতেই থাকবে। আমার জন্য প্রার্থনা করবেন দিদি, আর আমার বরের জন্য। আমরা যেন সারা জীবন এভাবেই খুশি থাকতে পারি। আর বোন, তোমার মনটা এরকম খারাপ কেন? তোমার কি হয়েছে বলো তো? আমার কি হয়েছে যদি তোকে বলতে পারতাম আমি, তবে এই শাস্তি তোকে পেতেই হবে। তুই আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস, তোকে এর মূল্য চোকাতেই হবে। শুধু অপেক্ষা করতে থাক আর কিছুটা সময়। আরে না না বৌদি, ওরকম কোনো ব্যাপার নয়। আসলে আমার শরীরটা খারাপ তো একটু, তাই আমি মুখটা ওরকম করে রেখেছি। তোমরা এখন থাকো কেমন, আমি গিয়ে একটু বিশ্রাম করি। সারাদিন তোমাদের কত দখল গেছে, একটু বিশ্রাম করো, ভালো লাগবে। দাঁড়া দাঁড়া বলছি, ছোটা নিচে রাখ, নিজে রাখ বলছি। তোর এত বড় সাহস কি করে হয় আমার স্ত্রীর গায়ে আঘাত করার? তোকে আমার সকাল থেকে সন্দেহ লাগছিল, তাই আমি আজ ঘুমোইনি, তোকে চোখে চোখে রেখেছি সকাল থেকে। এই তো ধরা পড়ে গেলি। আরে আরে কি হয়েছে দেবর, কি হয়েছে তোমাদের? এভাবে চিল্লাপাল্লা করছো কেন? আর আর চামেলি, চামেলি তোর হাতে চাকু কেন? কি হয়েছে? আসলে দিদি, চামেলি আমাকে মারতে এসেছিল, আমাকে হত্যা করতে। কিন্তু কিন্তু আমার দোষটা কোথায় সেটাই তো আমি খুঁজে পাচ্ছি না। রাজন আমাকে একসময় বলেছিল যে চামেলি নাকি রাজনকে ভালোবাসতো, কিন্তু রাজনও সেই কথা আমাকে ভালোবাসার পরেই জেনেছে। তোমার বোন রাজনকে ভালোবাসতো, সে কথা আগে বললো না কেন? শোন, তুই যে আমায় আমার টাকা পয়সা ধন দৌলত দেখে ভালোবাসতিস, সেটা আমি হালকা হালকা করে আন্দাজ করেছিলাম অনেক আগে থেকেই। ভালোই ভালোই বলছি, এই বাড়ি থেকে বেরিয়ে যা। ঠিক আছে ঠিক আছে, তোমাদের বাড়িতে আমার থাকার কোনো ইচ্ছে নেই। যে বাড়িতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি, সে বাড়িতে আমি কোনো দিন আর আসবো না, কোনো দিন না। কিন্তু একটা কথা মনে রাখবে, তোমাদের সবাইকে আমি দেখে নেব। দেখো, সময় হোক, তারপর তোমাদের সবাইকে এক এক করে দেখবো। আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু জবার গায়ে যদি একটা আঁচড়ও আজ লাগতো, তাহলে তোকে এখানেই শেষ করে দিতাম। আমার খেয়ে আমার পরে আবার আমার সাথে তর্ক করিস? বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা, হতো ছাড়ি।